নষ্ট নীড়। ষষ্ঠ পরিচ্ছেদ। সেদিন আষাঢ়ের নবীন মেঘে আকাশ আচ্ছন্ন। ঘরের মধ্যে অন্ধকার ঘনীভূত হইয়াছে বলিয়া চারু তাহার খোলা জানালার কাছে একান্ত ঝুঁকিয়া পড়িয়া কি একটা লিখিতেছে। অমল কখন নিঃশব্দ পদে পশ্চাতে আসিয়া দাঁড়াইল তাহা সে জানিতে পারিল না। বাদলা স্নিগ্ধ আলোকে চারু লিখিয়া গেল। অমল পড়িতে লাগিল। পাশে অমলেরই দুই একটা ছাপানো লেখা খোলা পড়িয়া আছে। চারুর কাছে সেইগুলি রচনার একমাত্র আদর্শ। তবে যে বলো, তুমি লিখতে পারো না? হঠাৎ অমলের কণ্ঠ শুনিয়া চারু অত্যন্ত চমকিয়া উঠিল। তাড়াতাড়ি খাতা লুকাইয়া ফেলিল। কহিল, তোমার ভারী অন্যায়। অমল, কি অন্যায় করেছি? চারু, নুকিয়ে নুকিয়ে দেখছিলে কেন? অমল, প্রকাশ্যে দেখতে পাইনে বলে। চারু তাহার লেখা ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করিল। অমল ফস করিয়া তাহার হাত হইতে খাতা কাড়িয়া লইল। চারু কহিল, তুমি যদি পড়ো তোমার সঙ্গে জন্মের মতো আড়ি। যদি পড়তে বারণ করো তাহলে তোমার সঙ্গে জন্মের মতো আড়ি। চারু, আমার মাথা খাও ঠাকুরপো, পড়ো না। অবশেষে চারুকেই হার মানিতে হইল, কারণ অমলকে তাহার লেখা দেখাইবার জন্য মন ছটফট করিতেছিল, অথচ দেখাইবার বেলায় যে তাহার এত লজ্জা করিবে তাহা সে ভাবে নাই। অমল যখন অনেক অনুনয় করিয়া পড়িতে আরম্ভ করিল তখন লজ্জায় চারুর হাত পা বরফের মতো হিম হইয়া গেল। কহিল, আমি পান নিয়ে আসি গে বলিয়া তাড়াতাড়ি পাশের ঘরে পান সাজিবার উপলক্ষ করিয়া চলিয়া গেল। অমল পড়া সাঙ্গ করিয়া চারুকে গিয়া কহিল, চমৎকার হয়েছে। চারু পানে খয়ের দিতে ভুলিয়া কহিল, যাও, আর ঠাট্টা করতে হবে না, দাও, আমার খাতা দাও। অমল কহিল, খাতা এখন দেব না, লেখাটা কপি করে নিয়ে কাগজে পাঠাবো। চারু, হ্যাঁ, কাগজে পাঠাবে বই কি, সে হবে না। চারু ভারী গোলমাল করিতে লাগিল। অমলও কিছুতে ছাড়িল না। সে যখন বারবার শপথ করিয়া কহিল কাগজে দিবার উপযুক্ত হইয়াছে, তখন চারু যেন নিতান্ত হতাশ হইয়া কহিল, তোমার সঙ্গে তো পেরে উঠবার জো নেই, যেটা ধরবে সে আর কিছুতেই ছাড়বে না। অমল কহিল, দাদাকে একবার দেখাতে হবে। শুনিয়া চারু পান সাজা ফেলিয়া আসন হইতে বেগে উঠিয়া পড়িল। খাতা কাড়িবার চেষ্টা করিয়া কহিল, না, তাকে শোনাতে পাবে না। তাকে যদি আমার লেখার কথা বলো তাহলে আমি আর এক অক্ষর লিখব না। অমল, বৌঠান, তুমি ভারী ভুল বুঝছ। দাদা মুখে যাই বলুন, তোমার লেখা দেখলে খুব খুশি হবেন। চারু, তা হোক, আমার খুশিতে কাজ নেই। চারু প্রতিজ্ঞা করিয়া বসিয়াছিল সে লিখিবে, অমলকে আশ্চর্য করিয়া দিবে। মন্দার সহিত তাহার যে অনেক প্রভেদ, এ কথা প্রমাণ না করিয়া সে ছাড়িবে না। এ কয়দিন বিস্তর লিখিয়া সে ছিঁড়িয়া ফেলিয়াছে। যাহা লিখিতে যায় তাহা নিতান্ত অমলের লেখার মতো হইয়া উঠে। মিলাইতে গিয়া দেখে এক একটা অংশ অমলের রচনা হইতে প্রায় অবিকল উদ্ধৃত হইয়া আসিয়াছে। সেইগুলিই ভালো, বাকিগুলি কাঁচা। দেখিলে অমল নিশ্চয় মনে মনে হাসিবে। ইহাই কল্পনা করিয়া চারু সে সকল লেখা কুটি কুটি করিয়া ছিঁড়িয়া পুকুরের মধ্যে ফেলিয়া দিয়াছে, পাছে তাহার একটা খণ্ড দৈবাত অমলের হাতে আসিয়া পড়ে। প্রথমে সে লিখিয়াছিল শ্রাবণের মেঘ। মনে করিয়াছিল ভাবাশ্রু জলে অভিষিক্ত খুব একটা নূতন লেখা লিখিয়াছি। হঠাৎ চেতনা পাইয়া দেখিল জিনিসটা অমলের আষাঢ়ের চাঁদের এপিঠ ওপিঠ মাত্র। অমল লিখিয়াছে, ভাই চাঁদ, তুমি মেঘের মধ্যে চোরের মতো লুকাইয়া বেড়াইতেছ কেন? চারু লিখিয়াছিল, সখী কাদম্বিনী, হঠাৎ কোথা হইতে আসিয়া তোমার নীলাঞ্চলের তলে চাঁদকে চুরি করিয়া পলায়ন করিতেছ, ইত্যাদি। কোনো মতেই অমলের গণ্ডি এড়াইতে না পারিয়া
অবশেষে চারু রচনার বিষয় পরিবর্তন করিল। চাঁদ, মেঘ, শেফালি, বউ কথা কও এ সমস্ত ছাড়িয়া সে কালীতলা বলিয়া একটা লেখা লিখিল। তাহাদের গ্রামে ছায়ায় অন্ধকার পুকুরটির ধারে কালীর মন্দির ছিল। সেই মন্দিরটি লইয়া তাহার বাল্যকালের কল্পনা, ভয়, ঔৎসুক্য, সেই সম্বন্ধে তাহার বিচিত্র স্মৃতি, সেই জাগ্রত ঠাকুরানীর মাহাত্ম্য সম্বন্ধে গ্রামে চিরপ্রচলিত প্রাচীন গল্প, সেই সমস্ত লইয়া সে একটি লেখা লিখিল। তাহার আরম্ভভাগ অমলের লেখার ছাঁদে কাব্যাড়ম্বর পূর্ণ হইয়াছিল, কিন্তু খানিকটা অগ্রসর হইতেই তাহার লেখা সহজেই সরল এবং পল্লীগ্রামের ভাষা, ভঙ্গি, আভাসে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। এই লেখাটা অমল কাড়িয়া লইয়া পড়িল। তাহার মনে হইল গোড়ার দিকটা বেশ সরস হইয়াছে, কিন্তু কবিত্ব শেষ পর্যন্ত রক্ষিত হয় নাই। যাহা হোক, প্রথম রচনার পক্ষে লেখিকার উদ্যম প্রশংসনীয়। চারু কহিল, ঠাকুরপো, এসো আমরা একটা মাসিক কাগজ বের করি, কি বলো? অমল, অনেকগুলি রৌপ্যচক্র না হলে সে কাগজ চলিবে কি করে? চারু, আমাদের এ কাগজে কোনো খরচ নেই, ছাপা হবে না তো, হাতের অক্ষরে লিখব, তাতে তোমার আমার ছাড়া আর কারও লেখা বেরোবে না, কাউকে পড়তে দেওয়া হবে না, কেবল 2 কপি করে বের হবে, একটি তোমার জন্যে, একটি আমার জন্যে। কিছুদিন পূর্বে হইলে অমল এ প্রস্তাবে মাতিয়া উঠিত। এখন গোপনতার উৎসাহ তাহার চলিয়া গেছে। এখন 10 জনকে উদ্দেশ্য না করিয়া কোনো রচনায় সে সুখ পায় না। তবু সাবেককালের ঠাট বজায় রাখিবার জন্য উৎসাহ প্রকাশ করিল। কহিল, সে বেশ মজা হবে। চারু কহিল, কিন্তু প্রতিজ্ঞা করতে হবে আমাদের কাগজ ছাড়া আর কোথাও তুমি লেখা বের করতে পারবে না। অমল, তাহলে সম্পাদকেরা যে মেরেই ফেলবে। চারু, আর আমার হাতে বুঝি মারের অস্ত্র নেই? সেইরূপ কথা হইল। 2 সম্পাদক, 2 লেখক এবং 2 পাঠকে মিলিয়া কমিটি বসিল। অমল কহিল, কাগজের নাম দেওয়া যাক চারু পাঠ। চারু কহিল, না, এর নাম অমলা। এই নতুন বন্দোবস্তে চারু মাঝের কয়দিনের দুঃখ বিরক্তি ভুলিয়া গেল। তাহাদের মাসিক পত্রটিতে তো মন্দার প্রবেশ করিবার কোনো পথ নাই এবং বাহিরের লোকের প্রবেশের দ্বার রুদ্ধ। সপ্তম পরিচ্ছেদ। ভূপতি একদিন আসিয়া কহিল, চারু, তুমি যে লেখিকা হয়ে উঠবে, পূর্বে এমন তো কোনো কথা ছিল না। চারু চমকিয়া লাল হইয়া উঠিয়া কহিল, আমি লেখিকা? কে বললে তোমাকে? কখনো না। ভূপতি, বামাল শুদ্ধ গ্রেপ্তার, প্রমাণ হাতে হাতে বলিয়া ভূপতি একখণ্ড সররুহ বাহির করিল। চারু দেখিল, যে সকল লেখা সে তাহাদের গুপ্ত সম্পত্তি মনে করিয়া নিজেদের হস্তলিখিত মাসিক পত্রে সঞ্চয় করিয়া রাখিতেছিল, তাহাই লেখক লেখিকার নামশুদ্ধ সররুহে প্রকাশ হইয়াছে। কে যেন তাহার খাঁচার বড় সাধের পোষা পাখিগুলিকে দ্বার খুলিয়া উড়াইয়া দিয়াছে, এমনই তাহার মনে হইল। ভূপতির নিকটে ধরা পড়িবার লজ্জা ভুলিয়া গিয়া বিশ্বাসঘাতী অমলের উপর তাহার মনে মনে অত্যন্ত রাগ হইতে লাগিল। আর এইটে দেখো দেখি বলিয়া বিশ্ববন্ধু খবরের কাগজ খুলিয়া ভূপতি চারুর সম্মুখে ধরিল। তাহাতে হাল বাংলা লেখার ঢং বলিয়া একটা প্রবন্ধ বাহির হইয়াছে। চারু হাত দিয়া ঠেলিয়া দিয়া কহিল, এ পড়ে আমি কি করব? তখন অমলের উপর অভিমানে আর কোনো দিকে সে মন দিতে পারিতেছিল না। ভূপতি জোর করিয়া কহিল, একবার পড়ে দেখোই না। চারু অগত্যা চোখ বুলাইয়া গেল।
আধুনিক কোনো কোনো লেখক শ্রেণীর ভাবাড়ম্বরে পূর্ণ গদ্য লেখাকে গালি দিয়া লেখক খুব কড়া প্রবন্ধ লিখিয়াছে। তাহার মধ্যে অমল এবং মন্মথ দত্তর লেখার ধারাকে সমালোচক তীব্র উপহাস করিয়াছে এবং তাহারই সঙ্গে তুলনা করিয়া নবীনা লেখিকা শ্রীমতী চারুবালার ভাষার অকৃত্রিম সরলতা, অনায়াস সরসতা এবং চিত্ররচনা নৈপুণ্যের বহুল প্রশংসা করিয়াছে। লিখিয়াছে, এইরূপ রচনা প্রণালীর অনুকরণ করিয়া সফলতা লাভ করিলে তবেই অমল কোম্পানির নিস্তার, নচেত তাহারা সম্পূর্ণ ফেল করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। ভূপতি হাসিয়া কহিল, একেই বলে গুরু মারা বিদ্যে। চারু তাহার লেখার এই প্রথম প্রশংসায় একবার খুশি হইতে গিয়া তৎক্ষণাৎ পীড়িত হইতে লাগিল। তাহার মন যেন কোনো মতেই খুশি হইতে চাহিল না। প্রশংসার লোভনীয় সুধাপাত্র মুখের কাছ পর্যন্ত আসিতেই ঠেলিয়া ফেলিয়া দিতে লাগিল। সে বুঝিতে পারিল, তাহার লেখা কাগজে ছাপাইয়া অমল হঠাৎ তাহাকে বিস্মৃত করিয়া দিবার সংকল্প করিয়াছিল। অবশেষে ছাপা হইলে পর স্থির করিয়াছিল, কোনো একটা কাগজে প্রশংসাপূর্ণ সমালোচনা বাহির হইলে দুইটা একসঙ্গে দেখাইয়া চারুর রোষ শান্তি ও উৎসাহ বিধান করিবে। যখন প্রশংসা বাহির হইল, তখন অমল কেন আগ্রহের সহিত তাহাকে দেখাইতে আসিল না? এ সমালোচনায় অমল আঘাত পাইয়াছে এবং চারুকে দেখাইতে চাহে না বলিয়াই এ কাগজগুলি সে একেবারে গোপন করিয়া গেছে। চারু আরামের জন্য অতি নিভৃতে যে একটি ক্ষুদ্র সাহিত্য নিয়ে রচনা করিতেছিল, হঠাৎ প্রশংসা শিলাবৃষ্টির একটা বড় রকমের শিলা আসিয়া সেটাকে একেবারে স্খলিত করিবার জো করিল। চারুর ইহা একেবারেই ভালো লাগিল না। ভূপতি চলিয়া গেলে চারু তাহার শোবার ঘরের খাটে চুপ করিয়া বসিয়া রহিল। সম্মুখে সররুহ এবং বিশ্ববন্ধু খোলা পড়িয়া আছে। খাতা হাতে অমল চারুকে সহসা চকিত করিয়া দিবার জন্য পশ্চাৎ হইতে নিঃশব্দ পদে প্রবেশ করিল। কাছে আসিয়া দেখিল, বিশ্ববন্ধুর সমালোচনা খুলিয়া চারু নিমগ্ন চিত্তে বসিয়া আছে। পুনরায় নিঃশব্দ পদে অমল বাহির হইয়া গেল। আমাকে গালি দিয়া চারুর লেখাকে প্রশংসা করিয়াছে বলিয়া আনন্দে চারুর আর চৈতন্য নাই। মুহূর্তের মধ্যে তাহার সমস্ত চিত্ত যেন তিক্ত স্বাদ হইয়া উঠিল। চারু যে মূর্খের সমালোচনা পড়িয়া নিজেকে আপন গুরুর চেয়ে মস্ত মনে করিয়াছে, ইহা নিশ্চয় স্থির করিয়া অমল চারুর উপর ভারী রাগ করিল। চারুর উচিত ছিল কাগজখানা টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া আগুনে ছাই করিয়া পুড়াইয়া ফেলা। চারুর উপর রাগ করিয়া অমল মন্দার ঘরের দ্বারে দাঁড়াইয়া সশব্দে ডাকিল, মন্দা বৌঠান। মন্দা, এসো ভাই, এসো। না চাইতেই যে দেখা পেলুম, আজ আমার কি ভাগ্যি। অমল, আমার নূতন লেখা দু একটা শুনবে? মন্দা, কতদিন থেকে শোনাবো শোনাবো করে আশা দিয়ে রেখেছ, কিন্তু শোনাও না তো। কাজ নেই ভাই, আবার কে কোন দিক থেকে রাগ করে বসলে তুমিই বিপদে পড়বে, আমার কি? অমল কিছু তীব্রস্বরে কহিল, রাগ করবেন কে? কেনই বা রাগ করবেন? আচ্ছা, সে দেখা যাবে, তুমি এখন শোনোই তো। মন্দা যেন অত্যন্ত আগ্রহে তাড়াতাড়ি সংযত হইয়া বসিল। অমল সুর করিয়া সমারোহের সহিত পড়িতে আরম্ভ করিল। অমলের লেখা মন্দার পক্ষে নিতান্তই বিদেশী, তাহার মধ্যে কোথাও সে কোনো কিনারা দেখিতে পায় না। সেই জন্যই সমস্ত মুখে আনন্দের হাসি আনিয়া অতিরিক্ত ব্যগ্রতার ভাবে সে শুনিতে লাগিল। উৎসাহে অমলের কণ্ঠ উত্তরোত্তর উচ্চ হইয়া উঠিল। সে পড়িতেছিল, অভিমন্যু যেমন গর্ভবাসকালে কেবল বুহ প্রবেশ করিতে শিখিয়াছিল, বুহ হইতে নির্গমন শেখে নাই। নদীর স্রোত সেইরূপ গিরিদড়ির পাষাণ জঠরের মধ্যে থাকিয়া কেবল সম্মুখেই চলিতে শিখিয়াছিল, পশ্চাতে ফিরিতে শেখে নাই। হায় নদী স্রোত, হায় যৌবন, হায় কাল,
হায় সংসার, তোমরা কেবল সম্মুখেই চলিতে পারো। যে পথে স্মৃতির স্বর্ণমণ্ডিত উপলখণ্ড ছড়াইয়া আসো, সে পথে আর কোনোদিন ফিরিয়া যাও না। মানুষের মনই কেবল পশ্চাতের দিকে চায়, অনন্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। এমন সময় মন্দার দ্বারের কাছে একটি ছায়া পড়িল। সে ছায়া মন্দা দেখিতে পাইল, কিন্তু সে যেন দেখে নাই এইরূপ ভান করিয়া অনিমেষ দৃষ্টিতে অমলের মুখের দিকে চাহিয়া নিবিড় মনোযোগের সহিত পড়া শুনিতে লাগিল। ছায়া তৎক্ষণাৎ সরিয়া গেল। চারু অপেক্ষা করিয়াছিল অমল আসিলেই তাহার সম্মুখে বিশ্ববন্ধু কাগজটিকে যথোচিত লাঞ্ছিত করিবে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া তাহাদের লেখা মাসিক পত্রে বাহির করিয়াছে বলিয়া অমলকেও ভৎসনা করিবে। অমলের আসিবার সময় উত্তীর্ণ হইয়া গেল, তবু তাহার দেখা নাই। চারু একটা লেখা ঠিক করিয়া রাখিয়াছে, অমলকে শুনাইবার ইচ্ছা, তাহাও পড়িয়া আছে। এমন সময় কোথা হইতে অমলের কণ্ঠস্বর শোনা যায়, এ যেন মন্দার ঘরে। স্বরবিদ্ধের মতো সে উঠিয়া পড়িল। পায়ের শব্দ না করিয়া সে দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। অমল যে লেখা মন্দাকে শুনাইতেছে, এখনো চারু তাহা শুনে নাই। অমল পড়িতেছিল, মানুষের মনই কেবল পশ্চাতের দিকে চায়, অনন্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। চারু যেমন নিঃশব্দে আসিয়াছিল, তেমন নিঃশব্দে আর ফিরিয়া যাইতে পারিল না। আজ পরে পরে 2-3টা আঘাতে তাহাকে একেবারে ধৈর্যচ্যুত করিয়া দিল। মন্দা যে একবর্ণও বুঝিতেছে না এবং অমল যে নিতান্ত নির্বোধ মূঢ়ের মতো তাহাকে পড়িয়া শুনাইয়া তৃপ্তি লাভ করিতেছে, এ কথা তাহার চিৎকার করিয়া বলিয়া আসিতে ইচ্ছা করিল, কিন্তু না বলিয়া সক্রোধ পদশব্দে তাহার প্রচার করিয়া আসিল। শয়নগৃহে প্রবেশ করিয়া চারু দ্বার সশব্দে বন্ধ করিল। অমল ক্ষণকালের জন্য পড়ায় ক্ষান্ত দিল। মন্দা হাসিয়া চারুর উদ্দেশ্যে ইঙ্গিত করিল। অমল মনে মনে কহিল, বৌঠানের এ কি দৌরাত্ম! তিনি কি ঠিক করিয়া রাখিয়াছেন আমি তাঁহারই কৃতদাস? তাহাকে ছাড়া আর কাহাকেও পড়া শুনাইতে পারিব না? এ যে ভয়ানক জুলুম! এই ভাবিয়া সে আরও উচ্চৈঃস্বরে মন্দাকে পড়িয়া শুনাইতে লাগিল। পড়া হইয়া গেলে চারুর ঘরের সম্মুখ দিয়া সে বাহিরে চলিয়া গেল। একবার চাহিয়া দেখিল, ঘরের দ্বার রুদ্ধ। চারু পদশব্দে বুঝিল অমল তাহার ঘরের সম্মুখ দিয়া চলিয়া গেল। একবারও থামিল না। রাগে ক্ষোভে তাহার কান্না আসিল না। নিজে নূতন লেখা খাতাখানি বাহির করিয়া তাহার প্রত্যেক পাতা বসিয়া বসিয়া টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া স্তূপাকার করিল। হায়, কি কুক্ষণেই এ সমস্ত লেখালেখি আরম্ভ হইয়াছিল! অষ্টম পরিচ্ছেদ। সন্ধ্যার সময় বারান্দার টব হইতে জুঁই ফুলের গন্ধ আসিতেছিল। ছিন্ন মেঘের ভিতর দিয়া স্নিগ্ধ আকাশে তারা দেখা যাইতেছিল। আজ চারু চুল বাঁধে নাই, কাপড় ছাড়ে নাই। জানালার কাছে অন্ধকারে বসিয়া আছে। মৃদু বাতাসে আস্তে আস্তে তাহার খোলা চুল উড়াইতেছে এবং তাহার চোখ দিয়া এমন ঝরঝর করিয়া কেন জল বহিয়া যাইতেছে তাহা সে নিজেই বুঝিতে পারিতেছে না। এমন সময় ভূপতি ঘরে প্রবেশ করিল। তাহার মুখ অত্যন্ত ম্লান, হৃদয় ভারাক্রান্ত। ভূপতির আসিবার সময় এখন নহে। কাগজের জন্য লিখিয়া প্রুফ দেখিয়া অন্তঃপুরে আসিতে প্রায় তাহার বিলম্ব হয়। আজ সন্ধ্যার পরেই যেন কোন সান্ত্বনা প্রত্যাশায় চারুর নিকট আসিয়া উপস্থিত হইল। ঘরে প্রদীপ জ্বলিতেছিল না। খোলা জানালার ক্ষীণ আলোকে ভূপতি চারুকে বাতায়নের কাছে অস্পষ্ট দেখিতে পাইল।
ধীরে ধীরে পশ্চাতে আসিয়া দাঁড়াইল। পদশব্দ শুনিতে পাইয়াও চারু মুখ ফিরাইল না। মূর্তিটির মতো স্থির হইয়া কঠিন হইয়া বসিয়া রহিল। ভূপতি কিছু আশ্চর্য হইয়া ডাকিল, চারু। ভূপতির কণ্ঠস্বরে সচকিত হইয়া তাড়াতাড়ি উঠিয়া পড়িল। ভূপতি আসিয়াছে সে তাহা মনে করে নাই। ভূপতি চারুর মাথার চুলের মধ্যে আঙুল বুলাইতে বুলাইতে স্নেহার্দ্র কণ্ঠে জিজ্ঞাসা করিল, অন্ধকারে তুমি যে একলাটি বসে আছো চারু, মন্দা কোথায় গেল? চারু যেমনটি আশা করিয়াছিল আজ সমস্ত দিন তাহার কিছুই হইল না। সে নিশ্চয় স্থির করিয়াছিল অমল আসিয়া ক্ষমা চাহিবে। সেজন্য প্রস্তুত হইয়া সে প্রতীক্ষা করিতেছিল। এমন সময় ভূপতির অপ্রত্যাশিত কণ্ঠস্বরে সে যেন আর আত্মসংবরণ করিতে পারিল না, একেবারে কাঁদিয়া ফেলিল। ভূপতি ব্যস্ত হইয়া ব্যথিত হইয়া জিজ্ঞাসা করিল, চারু, কি হয়েছে চারু? কি হইয়াছে তাহা বলা শক্ত। এমনই কি হয়েছে? বিশেষ তো কিছুই হয় নাই। অমল নিজের নূতন লেখা প্রথমে তাহাকে না শুনাইয়া মন্দাকে শুনাইয়াছে। এ কথা লইয়া ভূপতির কাছে কি নালিশ করিবে? শুনিলে কি ভূপতি হাসিবে না? এই তুচ্ছ ব্যাপারের মধ্যে গুরুতর নালিশের বিষয় যে কোনখানে লুকাইয়া আছে তাহা খুঁজিয়া বাহির করা চারুর পক্ষে অসাধ্য। অকারণে সে যে কেন এত অধিক কষ্ট পাইতেছে ইহাই সম্পূর্ণ বুঝিতে না পারিয়া তাহার কষ্টের বেদনা আরও বাড়িয়া উঠিয়াছে। ভূপতি, বলো না চারু, তোমার কি হয়েছে? আমি কি তোমার উপর কোনো অন্যায় করেছি? তুমি তো জানোই কাগজের ঝঞ্ঝাট নিয়ে আমি কিরকম ব্যতিব্যস্ত হয়ে আছি। যদি তোমার মনে কোনো আঘাত দিয়ে থাকি সে আমি ইচ্ছা করে দিইনি। ভূপতি এমন বিষয়ে প্রশ্ন করিতেছে যাহার একটিও জবাব দিবার নাই। সেজন্য চারু ভিতরে ভিতরে অধীর হইয়া উঠিল। মনে হইতে লাগিল ভূপতি এখন তাহাকে নিষ্কৃতি দিয়া ছাড়িয়া গেলে সে বাঁচে। ভূপতি দ্বিতীয়বার কোনো উত্তর না পাইয়া পুনর্বার স্নেহসিক্ত স্বরে কহিল, আমি সর্বদা তোমার কাছে আসতে পারিনে চারু, সেজন্যে আমি অপরাধী, কিন্তু আর হবে না। এখন থেকে দিন রাত কাগজ নিয়ে থাকব না। আমাকে তুমি যতটা চাও ততটাই পাবে। চারু অধীর হইয়া বলিল, সেজন্যে নয়। ভূপতি কহিল, তবে কি জন্যে? বলিয়া খাটের উপর বসিল। চারু বিরক্তির স্বর গোপন করিতে না পারিয়া কহিল, সে এখন থাক, রাত্রে বলব। ভূপতি মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া কহিল, আচ্ছা, এখন থাক, বলিয়া আস্তে আস্তে উঠিয়া বাহিরে চলিয়া গেল। তাহার নিজের একটা কি কথা বলিবার ছিল সে আর বলা হইল না। ভূপতি যে একটা ক্ষোভ পাইয়া গেল চারুর কাছে তাহা অগোচর রহিল না। মনে হইল ফিরিয়া ডাকি, কিন্তু ডাকিয়া কি কথা বলিবে? অনুতাপে তাহাকে বিদ্ধ করিল, কিন্তু কোনো প্রতিকার সে খুঁজিয়া পাইল না। রাত্রি হইল। চারু আজ সবিশেষ যত্ন করিয়া ভূপতি রাত্রের আহার সাজাইল এবং নিজে পাখা হাতে করিয়া বসিয়া রহিল। এমন সময় শুনিতে পাইল মন্দা উচ্চৈঃস্বরে ডাকিতেছে, ব্রজ, ব্রজ। ব্রজ চাকর সাড়া দিলে জিজ্ঞাসা করিল, অমলবাবুর খাওয়া হয়েছে কি? ব্রজ উত্তর করিল, হয়েছে। মন্দা কহিল, খাওয়া হয়ে গেছে অথচ পান নিয়ে গেলি নে যে? মন্দা ব্রজকে অত্যন্ত তিরস্কার করিতে লাগিল। এমন সময়ে ভূপতি অন্তঃপুরে আসিয়া আহারে বসিল। চারু পাখা করিতে লাগিল। চারু আজ প্রতিজ্ঞা করিয়াছিল ভূপতির সঙ্গে প্রফুল্ল স্নিগ্ধ ভাবে নানা কথা কহিবে। কথাবার্তা আগে হইতে ভাবিয়া প্রস্তুত হইয়া বসিয়াছিল, কিন্তু মন্দার কণ্ঠস্বরে তাহার বিস্তৃত আয়োজন সমস্ত ভাঙিয়া দিল। আহারকালে ভূপতিকে সে একটি কথাও বলিতে পারিল না।
ভূপতিও অত্যন্ত বিমর্ষ অন্যমনস্ক হইয়াছিল। সে ভালো করিয়া খাইল না। চারু একবার কেবল জিজ্ঞাসা করিল, কিছু খাচ্ছ না যে? ভূপতি প্রতিবাদ করিয়া কহিল, কেন, কম খায়নি তো। শয়নঘরে উভয়ে একত্র হইলে ভূপতি কহিল, আজ রাত্রে তুমি কি বলবে বলেছিলে? চারু কহিল, দেখো, কিছুদিন থেকে মন্দার ব্যবহার আমার ভালো বোধ হচ্ছে না। ওকে এখানে রাখতে আমার আর সাহস হয় না। ভূপতি, কেন, কি করেছে? চারু, অমলের সঙ্গে ও এমনিভাবে চলে যে সে দেখলে লজ্জা হয়। ভূপতি হাসিয়া উঠিয়া কহিল, হা, তুমি পাগল হয়েছ। অমল ছেলে মানুষ, সেদিনকার ছেলে। চারু, তুমি তো ঘরের খবর কিছুই রাখো না, কেবল বাইরের খবর কুড়িয়ে বেড়াও। যাই হোক, বেচারা দাদার জন্যে আমি ভাবি। তিনি কখন খেলেন না খেলেন মন্দা তার কোনো খোঁজও রাখে না, অথচ অমলের পান থেকে চুন খসে গেলেই চাকর বাকরদের সঙ্গে বকাবকি করে অনর্থ করে। ভূপতি, তোমরা মেয়েরা কিন্তু ভারী সন্দিগ্ধ, তা বলতে হয়। চারু রাগিয়া বলিল, আচ্ছা বেশ, আমরা সন্দিগ্ধ, কিন্তু বাড়িতে আমি এ সমস্ত বেহায়াপনা হতে দেব না, তা বলে রাখছি। চারুর এই সমস্ত অমূলক আশঙ্কায় ভূপতি মনে মনে হাসিল, খুশিও হইল। গৃহ যাহাতে পবিত্র থাকে, দাম্পত্য ধর্মে আনুমানিক কাল্পনিক কলঙ্ক লেশমাত্র স্পর্শ না করে, এজন্য সাধ্বী স্ত্রীদের যে অতিরিক্ত সতর্কতা, যে সন্দেহাকুল দৃষ্টিক্ষেপ, তাহার মধ্যে একটি মাধুর্য এবং মহত্ব আছে। ভূপতি শ্রদ্ধায় এবং স্নেহে চারুর ললাট চুম্বন করিয়া কহিল, এ নিয়ে আর কোনো গোল করিবার দরকার হবে না। উমাপদ ময়মনসিংহে প্র্যাকটিস করতে যাচ্ছে, মন্দাকেও সঙ্গে নিয়ে যাবে। অবশেষে নিজের দুশ্চিন্তা এবং এই সকল অপ্রীতিকর আলোচনা দূর করিয়া দিবার জন্য ভূপতি টেবিল হইতে একটি খাতা তুলিয়া লইয়া কহিল, তোমার লেখা আমাকে শোনাও না চারু। চারু খাতা কাড়িয়া লইয়া কহিল, এ তোমার ভালো লাগবে না, তুমি ঠাট্টা করবে। ভূপতি এই কথায় কিছু ব্যথা পাইল, কিন্তু তাহা গোপন করিয়া হাসিয়া কহিল, আচ্ছা, আমি ঠাট্টা করব না। এমনি স্থির হয়ে শুনব যে তোমার ভ্রম হবে আমি ঘুমিয়ে পড়েছি। কিন্তু ভূপতি আমল পাইল না। দেখিতে দেখিতে খাতাপত্র নানা আবরণ আচ্ছাদনের মধ্যে অন্তর্হিত হইয়া গেল।